গল্প শুরুর আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। আমাদের চ্যানেল দ্য ওয়ান্ডার ইন বুকশেলফকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। বিশেষ ধন্যবাদ জানাই SWA স্টোরি উইথ আরি চ্যানেলকে আমাদের তিরলের বালা গল্পটি রিভিউ করার জন্য। লিংক ইন দ্য ডেসক্রিপশন বক্স। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিরজা হোম ও তার বাধা। বাংলা সাহিত্যের ইতিহাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি বিশেষ নাম। লিখেছেন অজস্র গল্প ও উপন্যাস। পথের পাঁচালী এবং অপরাজিত তার সবচেয়ে পরিচিত উপন্যাস। তাছাড়া রয়েছে আরণ্যক, অশনি সংকেত, চাঁদের পাহাড় ইত্যাদি। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে শুভ, সাংখ্য, অভ্র, সোমেশ্বর, দেবরাজ ও সমৃদ্ধি। গল্পের পোস্টার ডিজাইনে সৌমদী, সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুরু হচ্ছে আজকের গল্প বিরজা হোম ও তার বাধা। ভৈরব চক্রবর্তীর মুখে এই গল্পটি শোনা অনেকদিন আগেকার কথা। বোয়ালে কদরপুর খুলনা হাই স্কুলে আমি তখন শিক্ষক, নতুন কলেজ থেকে বার হয়ে সেখানে গিয়েছি। ভৈরব চক্রবর্তী এই গ্রামের একজন নিষ্ঠাবান সেকেলে ব্রাহ্মণ পণ্ডিত। সকলেই শ্রদ্ধা করত, মানত। এক প্রহর ধরে জপ আহ্নিক করতেন। শূদ্রযাজক ব্রাহ্মণের জলস্পর্শ করতেন না। মাসে একবার করে বিরজা হোম করতেন। টিকিতে ফুল বাঁধা থাকতো দুপুরের পরে। সপাক ছাড়া কারো বাড়িতে কখনো খেতেন না। শিষ্য করতে নারাজ ছিলেন। বলতেন, শিষ্যদের কাছে পয়সা নিয়ে খাওয়া খাঁটি ব্রাহ্মণের পক্ষে মহাপাপ। আরেকটি কথা, ভৈরব চক্রবর্তী ভালো সংস্কৃত জানতেন, কিন্তু কোনো স্কুলে কোনোদিন পণ্ডিতই করেননি। টোল করাও পছন্দ করতেন না। ওতে নাকি গভর্নমেন্টের দেওয়া বৃত্তির দিকে মন বড় চলে যায়। টোল ইন্সপেক্টরের খোসামত করতে হয়। তবে দুটি ছাত্রকে তিনি নিজের বাড়িতে খেতে দিয়ে ব্যাকরণ শেখাতেন। বর্ষা সেবারে নামবে করেও নামছিল না। দিনে রাতে গুমোটের দরুন আমরা কেউ ঘুমোতে পারছিলাম না। হঠাৎ সেদিন একটু মেঘ দেখা গেল পূর্ব উত্তর কোণে। বেলা তখন 3টে। স্কুল খুলেছে গ্রীষ্মের ছুটির পরে, কিন্তু এত দুর্দান্ত গরম যে পুনরায় সকালে স্কুল করার জন্য ছেলেরা তদবির করছে। মাস্টারদেরও উস্কানি আছে তাতে 12 আনা। হেডমাস্টার অফিসে বসে আছেন। গোপীবাবু ইতিহাসের মাস্টার গিয়ে উত্তেজিতভাবে বললেন, স্যার স্যার বলছিলাম কি, ওই না মানে ওই মেঘ করেছে। মুরলী মুখুজ্জে, এই নামেই তিনি ও অঞ্চলের ছাত্রদের মধ্যে কুখ্যাত। গম্ভীর স্বরে বললেন, কিসের মেঘ? আগে ওই মেঘ যাকে বলে। আহা, তাতে হয়েছে কি? আগে ওই বৃষ্টি হবে, স্কুলে ছুটি দিলে ভালো হতো। ছেলেরা অনেক দূর যাবে তো, আসলে ছাতি আনেনি অনেকে। বৃষ্টি হবে না ও মেঘে। খাস ইন্দ্রদেবের অফিসের হেড কিরানিও এই আত্মপ্রত্যয়ের কথা বলতে দ্বিধা করত বোধহয়। কিন্তু সকলেই জানে মুরলী মুখুজ্জের পাণ্ডিত্যের সীমা পরিসীমা নেই। আবহাওয়া তত্ত্বটি তার নখদর্পণে। গোপীবাবু খানিকটা দমে গিয়ে বললেন, তাহলে বৃষ্টি হবে না? না। কেন স্যার? বেশ মেঘ করে এসেছে তো। মেঘের আপনি কি বোঝেন? হ্যাঁ, ওকে বলে তাঁত মেঘা। ও মেঘে বৃষ্টি হবে না। আমিও পাশের শিক্ষকদের বিশ্রাম কক্ষ থেকে জানলা দিয়ে মেঘটা দেখেছিলাম এবং আসন্ন বৃষ্টির সম্ভাবনাতে পুলকিত হয়ে উঠেছিলাম। মুরলী মুখুজ্জের নির্ঘাত রায় শুনে আমি তাড়াতাড়ি বেরিয়ে এসে বললাম, তবে বৃষ্টি হবে বলেই কিন্তু মনে হচ্ছে। মুরলী মুখুজ্জে বললেন, আরে তাঁত মেঘা,
মেঘ হলেই বৃষ্টি হয় না। তা কোন মেঘে বৃষ্টি হয়? এখন বৃষ্টি হবে আল্ট্রোস্ট্রাটোস মেঘে, যাকে বলে শীট ক্লাউড। ও তাছাড়া হাওয়া বইছে দক্ষিণ থেকে, মনসুনের আগে হাওয়া ঘুরে যাবে পূবে। ও আচ্ছা আচ্ছা। আর কোনো কথা বলতে আমাদের সাহস হলো না, কিন্তু ইন্দ্রদেব সেদিন বড়ই অপদস্থ করলেন আবহাওয়া তত্ত্ববিদ মুরলী মুখুজ্জেকে। মিনিট 15 মধ্যেই মেঘের চেহারা ঘন কালো হয়ে উঠল। মেঘের চাদর ঢাকা পড়ল আরও ঘন আরেকখানা মেঘের চাদরে। তারপর স্কুলের ছুটি হওয়ার সামান্য কিছু আগেই ঝমঝম করে মুষলধারে বর্ষা নামল। পুরো 2 ঘন্টা খাল বিল নালা ডোবা ভাসিয়ে রাম বৃষ্টি হওয়ার পরে বেলা 5:30টার সময় আকাশ ধরে গেল। ছেলেরা তখনও পর্যন্ত স্কুলেই আটকে ছিল। কোথায় আর যাবে, সবাই আমরা আটকা পড়েছিলাম। গোপীবাবু জয় গর্বে উৎফুল্ল হয়ে মুরলী মুখুজ্জেকে গিয়ে বললেন, দেখলেন স্যার, তখন বললাম বৃষ্টি আসবে, তখন ছুটিটা দিয়ে দিলে আর তো এমনটা হতো না। মুরলীবাবু বললেন, অমন হয়ে থাকে। পড়ান তো ইতিহাস, হায়ার ম্যাথমেটিক্স পড়ালে বুঝতেন জগতে স্পেস অ্যান্ড টাইম নিয়ে অনেক আশ্চর্য ঘটনা ঘটে। এডওয়ার্ড গার্নেটের প্রবন্ধ পড়ে দেখবেন এবছরের ম্যাথমেটিক্যাল গেজেটে, বুঝলেন? হ্যাঁ, সেটা কি? অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড পড়েছেন তো? অঙ্কশাস্ত্রে অ্যালিস থ্রু দ্য লুকিং গ্লাসের পরীক্ষা আর কি, পড়ে দেখুন। গোপীবাবু চলে গেলেন। অঙ্কশাস্ত্রের কথা উঠলেই স্বভাবত তিনি সংকুচিত হয়ে পড়তেন। বৃষ্টি থেমেছে। স্কুল থেকে বেরিয়ে গোপীবাবু আর আমি চলেছি। দুজনেই আমরা আজ মনে মনে বড় খুশি। হেডমাস্টারকে আজ বড় জব্দ করা গেছে। হ্যাঁ, কি বলুন? রোজ রোজ কেবল চালাকি, সবসময় কি আর পার পাবে? যা বলেছেন। হ্যাঁ, সেই যা বলেছেন। এমন সময় ভৈরব চক্রবর্তীর বাড়ির দাওয়ায় দেখি ভৈরব চক্রবর্তী দাঁড়িয়ে, খুব খুশি মন। আমাকে দেখে ডেকে বললেন, কেমন ননিবাবু, বৃষ্টি হলো তো? আরে এই যে চক্রবর্তী মশাই, নমস্কার নমস্কার। তা তো একটু হলোই। হবে না, আজ 3 দিন থেকে হোম করছি বৃষ্টির জন্য। ওর বাবা হতে হবে। অবশ্যই বৃষ্টির পিতৃদেব যে কে তা ভালো করে জানা ছিল না। বললাম, বলেন কি, হোম করার ফল তাহলে ফলেছে বলতে হবে? গোপীবাবু অর্ধস্ফুট স্বরে বলে উঠলেন, লাগে রাখ, না লাগে টুক। ভৈরব চক্রবর্তী কথাটা শুনতে পেয়ে বললেন, আসুন দুজনে আমার বাড়িতে মাস্টার বাবুরা, আসুন দেখাই। গোপীবাবু ও আমি দুজনে দাওয়ায় গিয়ে বসলাম। মনটা বেশ ভালো। দুঃসহ গরমের পর প্রচুর বৃষ্টি হয়ে দিনটি একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে। আজ 15 দিন দারুণ গুমোট গরম, রাত্রে ঘুম হয়নি ভালো। গোপীবাবু কেবলই বলছিলেন, আজ খুব ঘুম হবে, কি বলেন? নিশ্চয়ই, তার বলতে। ভৈরব চক্রবর্তী আমাদের নিয়ে গেলেন ঘরের মধ্যে। সেখানে সত্যি হোমের আগুনের কুণ্ড, বালি বিছিয়ে তৈরি। বেল কাঠ ও যজ্ঞি ডুমুরের ডালের বাড়তি সমিধ একপাশে গোছানো, পূর্ণ পাত্রে সিধে সাজানো। তামার টাটে নারায়ণ শিলা, সিঁদুর বেলপাতা তামার বড় থালায়। হোম হয়ে গিয়েছে, উপকরণ এদিক ওদিক ছড়ানো। ভৈরব চক্রবর্তী বললেন, দেখলেন তো মাস্টারবাবু, হোম করার ফল আছে কিনা দেখলেন? গোপীবাবু বললেন, আপনি অলৌকিক কিছুতে বিশ্বাস করেন? নিশ্চয়ই, নিজের চোখে দেখা। অপুদেবতার কাণ্ড যে কত দেখেছি পঞ্চমুণ্ডির আসনে জপ করার সময়। তাহলে বলুন না কয়েকটা ঘটনা। না, সে সব বলা যাবে না, থাকে। কিন্তু আজ 1 বছরও হয়নি একটা অলৌকিক কাণ্ড দেখেছিলাম আমার এক যজমান বাড়িতে। সেইটাই বলি। একটু চা করতে বলি, হ্যাঁ, কি বলেন? এমন সময় আবার কালো মেঘ করে বৃষ্টি শুরু হলো। অন্ধকার হয়ে এলো চারদিক। ঝড় উঠল খুব ঠান্ডা হাওয়ার।
ছচ্ছর করে পাকা জাম পড়তে লাগলো চক্রবর্তী মশাইয়ের বাড়ির সামনের গাছটা থেকে। নতুন জলে ব্যাঙ ডাকতে লাগলো চারদিকে। চা এলো। আমরা ছাতা নিয়ে বেরোইনি। এই বৃষ্টি মাথায় করে এখন যাবার উপায়ই নেই। দেখেছো, বৃষ্টিটা আবার শুরু হয়ে গেল। বসে জমিয়ে গল্প শুনবার জন্য ভৈরব চক্রবর্তীর মাটির দাওয়ায় মাদুরের ওপর বসে পড়লাম। ভৈরব চক্রবর্তী আমাদের চা দিয়ে তামাক সেজে নিয়ে এলেন। তারপর শুরু করলেন গল্প বলতে। 8 বছর ভাদ্র মাসের কথা, এখনো বছর পেরোয়নি। আমার এক যজমান বাড়ি থেকে খবর পেলাম তার একটি মেয়ের অসুখ। আমাকে তার বাড়িতে গিয়ে বিরজা হোম করতে হবে মেয়েটির জন্য। বিরজা হোমে পূর্ণ আহুতি দিলে শক্ত রোগী ভালো হয়ে যায়। আমি এমন কত সারিয়েওছি। আমাকে তারা নৌকা করে নিয়ে গেল গোবরডাঙ্গা স্টেশন থেকে যমুনা নদীর ওপর দিয়ে। অজপাড়া গাঁ, ঘর কত ব্রাহ্মণ ও বেশিরভাগ গোয়ালা ও বুনোদের বাস। যমুনার ধারেই গ্রাম। গ্রামের মেয়েরা নদীর ঘাটেই স্নান করতে আসে। গ্রামের নামটা কি? শাওবেড়ে। গ্রামে গিয়ে পৌঁছালাম বিকেল। খুব বন জঙ্গল গ্রামের মধ্যে। একটা ভাঙা শিব মন্দির আছে, সেকেলের ছোট ইটের তৈরি। মন্দিরের মাথায় বট অশ্বত্থের গাছ গজিয়েছে। প্রকাণ্ড বড় একটা শিবলিঙ্গ বসানো মন্দিরের মধ্যে। জামচিকে না দিতে আকণ্ঠ ডোবা অবস্থায়। পুজো বন্ধ হয়ে গিয়েছে বহুদিন আগেই। এই সময় আমাদের জন্য ভৈরব চক্রবর্তীর বড় মেয়ে শৈল চাল ভাজা ও ছোলা ভাজা নিয়ে এলো তেল নুন মেখে। বাবা, এগুলো রইল? ভৈরব চক্রবর্তী বিপত্নিক। তার মেয়ে শ্বশুরবাড়ি থেকে এসেছে সবে কদিন হলো। চলে গেলে চক্রবর্তী মশাই নিজেই রান্না করে খান। আমরা সকলেই খাবার খেতে আরম্ভ করে দিলাম, ভৈরব চক্রবর্তীও সেই সঙ্গে। এখনো দিব্যি দাঁতের জোর। ওই বয়সে এমন চাল ছোলা ভাজা যে খেতে পারে, তার দাঁত বহুদিনেও নষ্ট হবে না। তিনি খেতে খেতেই বলে চললেন, এই শিব মন্দিরটার কথা মনে রাখবেন। এর সঙ্গে আমার গল্পের সম্পর্ক আছে। তারপর আমরা গিয়ে সে বাড়িতে উঠলাম। হাত পা ধুয়ে জল খেয়ে ঠান্ডা হওয়ার পর গৃহস্বামী একটি ঘরে আমাদের নিয়ে গেলেন। অসুস্থ মেয়েটি সেই ঘরে শুয়ে আছে। বয়স 13-14 হবে। নিতান্ত রোগা নয়, বেশ মোটাসোটা ছিল, বোঝা যায়। গলায় এক রাশ মাদুলি। মেয়েটি চোখ বুজে এক পাশ ফিরে শুয়ে আছে। আমি ঘরের মধ্যে ঢুকতেই সে মাথা তুলে একবার তাকিয়ে দেখে আবার পাশ ফিরল। মেয়েটির গায়ে জ্বর, বেশ জ্বর, 3-এর কাছাকাছি হবে। চোখে ক্লান্ত দৃষ্টি, চোখের কোণ সামান্য লাল। নাড়ি দেখলাম বেশ শক্তই আছে। হঠাৎ কোনো ভয়ের কারণ আছে বলে মনে হলো না। তাছাড়া আমার ওপর মেয়ের চিকিৎসার ভার নেই। আমি এসেছি হোম করতে। গৃহস্বামী বললেন, আপনি একটু আশীর্বাদ করুন, একটু পায়ের ধুলো দিন ওর মাথায়। পায়ের ধুলো মাথায় দিতে যাচ্ছি, এমন সময় হঠাৎ গৃহস্বামী আছাড় খেয়ে পড়ে গেলেন খাটের পাশে। আমি চমকে উঠলাম, হাত নড়ে গেল। লোকজন দৌড়ে এলো কি হয়েছে দেখতে। কিছুই সেখানে নেই, না একটা কলার খোসা না কিছু। লোকটি পড়লো কি করে? পায়ের ধুলো দেওয়ার কথা চাপা পড়ে গেল। গৃহস্বামীর মাথায় ও মুখে ওর বড় শালা ঠান্ডা জল দিতে লাগলো। মেয়েটি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। সে এক হইচই ব্যাপার। আমার মনটা খারাপ হয়ে গেল। আমি তান্ত্রিক, হোম করি, কিছু কিছু দৈব ঘটনার লক্ষণ বুঝি। লক্ষণ, প্রতিলক্ষণ, চিহ্ন আর ইঙ্গিত এই নিয়েই দৈব। গোড়াতেই এর লক্ষণ খারাপ ছিল বলে যেন মনে হচ্ছে। তবে কি হোম করব না? সন্ধ্যার কিছু পরে শিব মন্দিরের সামনের রাস্তায় পায়চারি করছি।
বড় গরম, বাড়ির মধ্যে এক ফোঁটা হাওয়া নেই। রাস্তায় তবু একটু হাওয়া বইছে। হঠাৎ আমার কানে এলো কে যেন বলছে, শুনুন, শুনছেন? দুবার কানে এলো কথাটা। শুনছেন? এদিক ওদিক চাইতেই চোখে পড়ল শিব মন্দিরের মধ্যে ঠিক দোরের গোড়ায় একটি কে মেয়ে মানুষ দাঁড়িয়ে। বললাম, আমায় বলছেন? হ্যাঁ, অকুকের জন্য বিরজহম করবেন না, ও বাঁচবে না। কে আপনি? আমি যেই হই, যদি ভালো চান হোম করবেন না। আমি বিস্মিত হলাম। নির্জন অন্ধকার ভাঙা মন্দির, সেখানে একটা মেয়ে মানুষ এলো কি করে? আর এমন আশ্চর্য কথাই বা বলে কেন? আমার খানিকটা রাগও হলো। আমার ইচ্ছের ওপর বাধা দেয় এমন লোক কে? মানুষ তো দূরের কথা, অপদেবতাকেও কখনো গ্রাহ্য করিনি। মায়ের আশীর্বাদে সবই সম্ভব হয়। ভৈরব চক্রবর্তীকে ভয় দেখানো সহজ নয়। আমার এই অদ্ভুত দর্শনের কথা বাড়ি ফিরে কাউকে বললাম না। রাত্রে বসে হোমের জিনিসপত্রের ফর্দও করে দিলাম। তারপর রাত 8টা বাজবে। গৃহস্বামী আমাকে রান্না বান্না করতে বললেন। এইবার আমার গল্পের আসল অংশে আসব, তবে তার আগে ওদের বাড়িটার সম্বন্ধে কিছু বলা দরকার। বাড়িটা খুব পুরনো, কোঠা বাড়ি, কোনো ছিরি সৌষ্ঠব নেই, কিন্তু দোতলা। পল্লীগ্রামে দোতলা বাড়ি বড় একটা দেখা যায় না। যমুনা নদীর ধারে ঠিক নয়, বাড়িটা সামান্য দূরে, মধ্যে কেবল একখানা বাড়ি। ওই বাড়ির ছাদ আর এই বাড়ির ছাদের মধ্যে 10-12 ফুট এক ফালি জমির ব্যবধান। ছাদের উপর একখানা ঘর, সেই ঘরে আমার বিছানা পাতা হয়েছে। পাশে খোলা ছাদে তোলা উনুনে রান্নার ব্যবস্থা করা হয়েছে। সোনামুগের ডাল, আতপ চাল, বড়ি, আলু আর ঘি। আমি একাই রাঁধছি। রান্নার সময় পাশে কেউ থাকে আমি পছন্দ করি না। রান্নার আগে একবার চা করে খেলাম। ঘরের তৈরি চা খেয়ে বেশ তৃপ্তি পাই না। রান্না করতে করতে রাত হয়ে গেল। রাত সম্পূর্ণ অন্ধকার। একটু জিরিয়ে তামাক খেয়ে নিয়ে ভাত নিলাম হাঁড়ি থেকে আস্ত কলার পাতে। তারপর খেতে বসলাম। খেতে বসার সঙ্গে সঙ্গে মনে হলো ছাদে আমি একা নই। এদিক ওদিক চাইলাম, কেউ কোথাও নেই। রাত বেশ হয়েছে। বাড়ির লোকেও খেয়ে দিয়ে নিচের তলায় শুয়ে পড়েছে। গ্রামই নিশুতি হয়ে গিয়েছে। কেবল যমুনা নদীতে জেলেদের নৌকায় মাছ ধরার ঠুকঠাক শব্দ হচ্ছিল। হঠাৎ খেতে খেতে মুখ তুলে চাইলাম। আমার সামনে ছাদের ধারে ওটা কি গাছ? কালো মতো, লম্বা তাল গাছের মতো। এতক্ষণ ছাদে বসে রান্না বান্না করছি, কই অত বড় একটা গাছ তো নজরে পড়েনি এর আগে। ছিল নিশ্চয়ই, নয়তো এখন দেখছি কি করে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কি গাছ ওটা? সত্যি যখন চা খেলাম তখন ওই দুটো বাড়ির মধ্যেকার রাস্তাটা দিয়ে একটা গরুর গাড়ির ক্যাঁচ ক্যাঁচ শব্দে আমাকে ওদিকে তাকাতে হয়েছিল। তখন তো কই অত বড় তাল গাছ কই না, দেখিনি। কিন্তু তাল গাছটা এমন ভাবে, ও কিরকম তাল গাছ? হ্যাঁ, ওটা কি? আমি ততক্ষণে বিভীষিকা দেখে ভাত ফেলে লাফিয়ে উঠে পড়েছি। তাল গাছ নয়। এখনো ভাবলে এই দেখুন গায়ে কাঁটা দিয়েছে।
যদিও আমার নাম ভৈরব চক্রবর্তী, তান্ত্রিক। পিছনের ছাদের কার্নিশের ওপর দাঁড়িয়ে এক বিরাট আকার অসুর কিংবা দৈত্যের মতো মূর্তি। তার তত বড় হাত পা সেই মাপে, চোখ দুটো আগুনের ভাটার মতো রাঙা, আগুন ঠিকরে পড়ছে। আমার দিকে তাকিয়ে আছে অসুরটা, যেন আমাকে জ্বালিয়ে ভস্ম করে ফেলবে। বিরাট মূর্তি, তাল গাছের মতোই লম্বা, অনেক উঁচুতে তার মাথাটা। নিচু চোখে সেটা আমারই দিকে তাকিয়ে আছে। ভালো করে চেয়ে চেয়ে দেখল। দুবার চোখ রগলালাম। দুবার চা খেয়ে কি এমন হলো? না, ওই তো সেই বিরাট তাল বা নারকেল গাছের মতো তেঠেঙা বেখাপ্পা অবুতেবতার মূর্তি বিরাজ করছে সামনে, জমাট অন্ধকারের মতো। এবার ভালো করে দেখে মনে হলো পিছনের ছাদে সেটা দাঁড়িয়ে নয়, কোথাও দাঁড়িয়ে নেই, দুই বাড়ির ফাঁকটাতে দাঁড়িয়ে বলা যায়। কারণ ওই জীবের নাভিদেশ থেকে ওপর পর্যন্ত আমার সামনে, তার নিচেকার অঙ্গ প্রত্যঙ্গ আমার দৃষ্টিরেখার আড়ালে। এ বর্ণনা করতে যত সময় লাগলো অতটা সময় লাগেনি আমার বার কয়েক দেখতে জীবটাকে। 1 থেকে 10 গুনতে যেটুকু সময় লাগে, ব্যাস। আমি বলতে পারি অন্য যে কেউ ওই বিকট অবদেবতার মূর্তি অন্ধকারে নির্জন ছাদে গভীর রাতে দেখলে আর তাকে গোলার ধানের ভাত খেতে হতো না পরের দিন। আমি অবদেবতা দেখেছি, পঞ্চমন্দির আসনে বসলে জপের শেষের দিকে ভয় দেখাতো, কিন্তু সে এ ধরনের বিকট ও বিরাট ব্যাপার নয়। রীতিমতো ভয় পেয়ে গেলাম, ঠক ঠক করে কাঁপতে থাকলাম। চোখে অন্ধকার থেকে পড়ে যাই আর কি। পড়লেই হয়ে যেত, দুর্বল মানুষ মরে ওদের হাতে। মন সবল হলে ওরাই পালা। নিজেকে তখনই সামলে নিলাম, তারা মন্ত্র জপ শুরু করলাম জোরে জোরে। সেই দিকে যে মন্ত্র জপ করতে করতে ক্রমে মূর্তি মিলিয়ে গেল অন্ধকার। মূর্তিটা আমার সামনে সব শুদ্ধ দাঁড়িয়ে ছিল, ওই 1 থেকে 30 গুনতে যতটা সময় নেয় ততটা, এর খুব বেশি হবে না কখনো। সেটা মিলিয়ে যেতে আর একবার চোখ রগলালাম, না কিছুই নেই। বিশ্বাস করুন, প্রায় সঙ্গে সঙ্গেই নিচের তলা থেকে কান্নাকাটি উঠল। সেই রোগী মেয়েটি মারা গিয়েছে। হ্যাঁ, তখনই? তখন এ ব্যাপারের ব্যাখ্যা দিতে আমি রাজি নই, কিন্তু যা ঘটেছিল অবিকল তাই নিবেদন করলাম আপনাদের কাছে। বিশ্বাস করুন বা না করুন। শুনলেন আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিরজা হোম ও তার বাধা। আজকের গল্পে কথকের চরিত্রে শুভ, ভৈরবতান্ত্রিকের চরিত্রে সোমেশ্বর, মুরলীবাবুর চরিত্রে সাংখ্য, গোপীবাবুর চরিত্রে অভ্র, গৃহস্বামীর চরিত্রে দেবরাজ, মেয়ে ও দেবীর চরিত্রে সমৃদ্ধি, গল্পের পোস্টার ডিজাইনে সৌম্যদীপ, সাউন্ড ডিজাইনে শুভ, ভিডিও এডিটিংয়ে রূপ, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা আমাদের কমেন্ট করেও জানান। ফিরে আসব পরের সপ্তাহে আবার এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।